আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে এই যে বিশাল বিশাল মহাদেশগুলো, এগুলো আসলে কিভাবে পৃথিবীর বুকে ভেসে বেড়াচ্ছে? ভাবা যায় এক সময় এই সবকটা ভূখণ্ড একসাথে জোড়া লাগানো ছিল, যেটাকে আমরা বলি প্যানজিয়া। তারপর কি এমন হলো যে তারা একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করল? চলুন আজ আমরা সেই অদৃশ্য শক্তির রহস্যটাই খুঁজে বের করি, যা এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটিয়েছিল। একবার শুধু চিন্তা করে দেখুন, আস্ত একটা মহাদেশকে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে ঠিক কী পরিমাণ শক্তির দরকার। কোন সেই বিশাল ইঞ্জিন যা আমাদের এই পৃথিবীকে একদম নতুন করে সাজিয়ে দিল? চলুন আজ আমরা সেই প্রচণ্ড শক্তির আসল উৎসটা খুঁজে বের করার চেষ্টা করি। তো বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন সবাই ভাবত মহাদেশগুলো একদম স্থির, নড়াচড়া করে না, ঠিক তখনই বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার এই বিশাল ধাঁধার সমাধানে প্রথম এগিয়ে আসেন। তিনি প্রথম মানুষ যিনি বেশ গুরুত্ব দিয়ে মহাদেশীয় প্রবাহ বা কন্টিনেন্টাল ড্রিফটের পেছনের চালিকা শক্তিটা কী হতে পারে তা নিয়ে ধারণা দিয়েছিলেন। ওয়েগনার একটা জিনিস খেয়াল করলেন, যে প্যানজিয়া ভেঙে যাওয়ার পর মহাদেশগুলো মূলত দুটো দিকে সরছে, আর এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই তিনি দুটো ভিন্ন শক্তির কথা বললেন। একটা শক্তি মহাদেশগুলোকে ঠেলে নিরক্ষরেখার দিকে নিয়ে যাচ্ছিল, আর অন্যটা আমেরিকাকে পশ্চিম দিকে সরিয়ে নিচ্ছিল। তার প্রথম ধারণাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। দেখুন, আমাদের মহাদেশগুলো তুলনামূলকভাবে হালকা পাথর মানে সিয়াল দিয়ে তৈরি, আর সেগুলো সমুদ্রের নিচের ঘন পাথর বা সীমার ওপর ভাসছে। কিন্তু পৃথিবী তো আর একদম নিখুঁত গোল নয়, তাই না? একটু চ্যাপ্টা। ওয়াগনারের মতে এই কারণেই মহাদেশগুলোর ওপর মাধ্যাকর্ষণ আর প্লবতা শক্তি ঠিকঠাক ব্যালেন্স করতে পারে না, আর এই ভারসাম্যহীনতায় মহাদেশগুলোকে নিরক্ষরেখার দিকে ঠেলে দিচ্ছিল। তিনি কিন্তু শুধু থিওরি দিয়েই থেমে যাননি, তিনি রীতিমতো ক্যালকুলেশন করে দেখিয়েছিলেন যে এই শক্তিটা ঠিক কোন জায়গায় সবচেয়ে বেশি কাজ করবে। এর থেকেই বোঝা যায় তিনি বিষয়টা নিয়ে কতটা গভীরভাবে ভেবেছিলেন। আর মহাদেশগুলোর পশ্চিম দিকে সরে যাওয়ার জন্য ওয়াগনার তাকালেন আকাশের দিকে। তিনি বললেন, এর পেছনে আছে চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণ, মানে আমাদের জোয়ার ভাটার শক্তি। যদিও এই টানটা খুবই সামান্য, তার যুক্তি ছিল যে লক্ষ লক্ষ বছর ধরে এই শক্তি একটানা কাজ করার ফলেই আমেরিকা মহাদেশ দুটো ধীরে ধীরে পশ্চিম দিকে সরে গেছে, আর তাদের মাঝখানে তৈরি হয়েছে আজকের আটলান্টিক মহাসাগর। কিন্তু ওয়েগনারের এই যুগান্তকারী তত্ত্বটা বিজ্ঞানীরা অত সহজ মেনে নেননি। তাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ওয়েগনার যে শক্তিগুলোর কথা বলছেন সেগুলো কি আসলেই মহাদেশের মতো বিশাল একটা ভূখণ্ডকে সরানোর জন্য যথেষ্ট? এই প্রশ্নটাই তার তত্ত্বের সামনে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। সেই সময়ের বিখ্যাত পদার্থবিদ হ্যারল্ড জেফ্রিজ তো রীতিমতো অঙ্ক কষে দেখিয়ে দিলেন যে ওয়েগনারের প্রস্তাবিত শক্তিগুলো আসলে কিছুই না, একেবারেই নগণ্য। তার এই বিখ্যাত উক্তিটা ওয়েগনারের তত্ত্বের দুর্বলতাকে সবার সামনে একদম পরিষ্কার করে দেয়। তার সোজাসাপটা যুক্তি ছিল, মহাদেশ সরানোর মতো শক্তিশালী জোয়ারের শক্তি যদি থাকতই, তাহলে তো পৃথিবীর নিজের অক্ষের ওপর ঘোরার কথাই না। ফলেই বিজ্ঞানীরা প্রায় সবাই একমত হলেন যে ওয়েগনারের ব্যাখ্যাটা ভুল। মহাদেশগুলো যে একসময় একসাথে ছিল তার পক্ষে কিছু প্রমাণ হয়তো আছে, কিন্তু কিসের জন্য সেগুলো সরে গেল সেই মূল রহস্যটার কোনো সমাধানই হল না। ওয়াগনারের তত্ত্ব ভালোই সমালোচিত হয়েছিল, কিন্তু তিনি একটা নতুন আলোচনার জন্ম দিয়ে গিয়েছিলেন। আর ঠিক তখনই গল্পে এলেন ভূতাত্ত্বিক আর্থার হোমস। তার যুগান্তকারী একটা ধারণা এই রহস্যের জট খুলতে সাহায্য করেছিল। তিনি বললেন, এর উত্তর উপরে নয়, আছে পৃথিবীর অনেক গভীরে। হোমস দিলেন তাপীয় পরিচলন স্রোতের ধারণা। ব্যাপারটা অনেকটা একটা পাত্রের স্যুপ গরম করার মতো। ভাবুন তো, পৃথিবীর কেন্দ্রে প্রচণ্ড তাপে গুরুমণ্ডলের গলিত পদার্থ গরম হয়ে উপরের দিকে উঠে আসে, আর উপরে এসে ঠান্ডা হয়ে আবার নিচে নেমে যায়। এই যে একটা চক্রাকার স্রোত তৈরি হচ্ছে, এটাই হলো সেই অকল্পনীয় শক্তির উৎস। গুরুমণ্ডলের ভেতরে চলতে থাকা এই ধীর কিন্তু প্রচণ্ড শক্তিশালী স্রোতের ওপরেই ভেসে আছে আমাদের মহাদেশীয় পাতগুলো, ঠিক যেন একটা কনভেয়ার বেল্ট। পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এই ইঞ্জিনটায় আসলে সেই অদৃশ্য শক্তি যা লক্ষ লক্ষ বছর ধরে মহাদেশগুলোকে চালনা করে চলেছে, আর এটাই প্লেট টেকটনিক্স তত্ত্বের মূল ভিত্তি। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ১৯০০ দশকের শুরুতে ওয়াগনার তার ক্রান্তিকারী ধারণাটা দিলেন। তারপর ১৯২০ দশকে জেফ্রিজের মতো বিজ্ঞানীরা এর দুর্বলতাগুলো ধরিয়ে দিলেন, আর সবশেষে ১৯২৯ সালে আর্থার হোমস পরিচলন স্রোতের তত্ত্বটি সামনে আনলেন, যা মহাদেশীয় প্রবাহের একটা শক্তিশালী এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হয়ে দাঁড়াল। তাহলে তো সমাধান হয়েই গেল, তাই না? মহাদেশ সরানোর জন্য একটা কার্যকর শক্তি খুঁজে পাওয়া গেল। আর্থার হোমসের তত্ত্বটা ছিল সেই মিসিং পিস অফ দ্য পাজল। কিন্তু দেখুন, একটা ভালো তত্ত্ব দেয়া এক জিনিস, আর সেটার পক্ষে একেবারে নক্কর প্রমাণ জোগাড় করা কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস।
আচ্ছা, হোমসের তত্ত্ব তো না হয় চালিকা শক্তির একটা দারুণ ব্যাখ্যা দিল, কিন্তু একদম গোড়ার প্রশ্নটা হলো, ওয়েগনার কি এমন প্রমাণ পেয়েছিলেন যার ভিত্তিতে তিনি এত আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন যে মহাদেশগুলো একসময় একসাথে ছিল? কি সেই প্রমাণ যা আজও আমাদের অবাক করে? সেই বিস্ময়কর প্রমাণগুলো নিয়ে আমরা আসছি আমাদের পরের আলোচনায়।